তোমাদের কি মনে হয় যে একাধিক বিষয় 100 তাও আবার সম্ভব কি করে? হ্যাঁ, সেটাই কিন্তু করেছে জ্যোতিপ্রসাদ। ও ইংলিশ, ম্যাথস, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স সব কটাতেই কিন্তু 100 পেয়েছে। কিভাবে সম্ভব, কি কি করেছে এবং তার প্রিপারেশন টেকনিকই বা কী ছিল, আজ কিন্তু আমাদের সব নিয়ে কথা হবে। তাই প্রত্যেকটা জিনিস ভালো করে জেনে নাও। আজকে তুমি 4টে বিষয়ে 100 পেয়েছো, ঠিক আছে? সেটা তো মানে 7টার মধ্যে 4টে, মানে মেজরিটি তুমি হলো 100 পেয়েছো। তো সেখানে দাঁড়িয়ে বাকি যারা ধরো নেক্সট পরীক্ষা দেবে, তো তারা কিভাবে বিষয়গুলোকে ভাববে যাতে এতগুলো বিষয়ে পুরো নম্বর পাওয়া যায়? এতগুলো বিষয় পুরো নাম্বার পাওয়ার বিষয়ে আমি যেটা বলবো, যেমন ধরুন ম্যাথে বা ফিজিক্যাল সায়েন্সে ওগুলোর জন্য বইটাকে ভালো করে পড়তে হবে, ম্যাথের জন্য প্র্যাকটিসটা করে যেতে হবে। আমরা নিজেই কিছু ধরুন রোজই একটু 15 মিনিট করে হলে পরে ম্যাথগুলো যদি প্র্যাকটিস করা যায়, তাহলে ইজিলি ওটা ওই দুটো সাবজেক্টে ইজিলি 100 উঠতে পারে। আর ইংলিশের ব্যাপারে, ইংলিশের যদি ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি ওই পার্টটা কেউ যদি জোর দেয় আর রাইটিংগুলো যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করে, তাহলে ওখানেও ইজিলি 100 পাওয়া যায়। ইংলিশে তেমন মুশকিল কোশ্চেন কিছু আসে না। আর জিওগ্রাফি ব্যাপারেও একই, সেই শর্ট আর ম্যাপ পয়েন্টিং ওগুলোই মেন জায়গা, বাকি জায়গাগুলো সবারই হয়ে যায়। ওইগুলো যদি জোর দিয়ে পড়ে তাহলে ওগুলোতেও 100 পাওয়া যায় জিওগ্রাফিতে। কোনো স্পেসিফিক বইয়ের কথা বলতে চাইবে তুমি, যেটা হলো পড়া উচিত, ধরো বা তুমি পড়েছো? স্পেসিফিক বই বলতে আমি মেনলি ওই স্কুলের বইগুলো যেগুলো আছে ওগুলোতেই পড়েছি, আর ওগুলো থেকে তো কোশ্চেন আসে, তো ওগুলো যদি কেউ ভালো করে পড়তে পারে তাহলে ওগুলোতেই হয়ে যায়। আচ্ছা, আর ধরো আমরা দেখেছি অনেক সময় কি করে, মানে বহু ছাত্রছাত্রী যাদের সাথে আমাদের কথা হচ্ছে, তো তারা কতগুলো বই টেক্সট বুক হিসেবে ব্যবহার করে, সেটা নানান প্রকাশনী হয়, আবার সহায়িকারও কারো করে ব্যবহার করে। তুমি এই মানে বই ব্যবহারের জায়গাটা তোমার কিরকম, কম্পোজিশনটা কেমন ছিল? সহায়িকা ব্যবহার করতে বেশি নাকি বই বেশি ছিল, টেক্সট বুক? সহায়িকা বলতে আমি শুধু বাংলাটায় আমি একটু উইক ছিলাম, তার জন্য বাংলাটার আমি ইউজ করতাম। আর হিস্ট্রির একটি বই ছিল ওইগুলি, আর বাকি কোনো সাবজেক্ট আমি সহায়িকা তেমন ভাবে ইউজ করিনি। আমি স্কুলের যে বই, সেই বইগুলোকে প্র্যাকটিস করেছি, সেই বইগুলোকে বারবার পড়েছি, ওখান থেকে হয়েছে। ওই আরো যেহেতু আমি পরীক্ষাগুলো দিয়েছিলাম অন্যান্য বা আমাদের স্কুলের পরীক্ষা বা বিভিন্ন যেমন অর্গানাইজেশনে যারা পরীক্ষাগুলো নিয়েছিলেন, ওই পরীক্ষাগুলো দিয়েছিলাম, ওগুলোর থেকে প্র্যাকটিস করতে। আচ্ছা, তো এই যে যে ডিফারেন্ট অর্গানাইজেশনের পরীক্ষা হয়, নানান অর্গানাইজেশনে নেয় এই মক টেস্টগুলো, এই মক টেস্টগুলো তো ফুল ফ্লেজড মক টেস্ট হয়, তো সেখানে সেটা একটা স্টুডেন্টকে কতটা হেল্প করে মাধ্যমিকের জন্য? এই মক টেস্টগুলোর ব্যাপারে, মক টেস্টগুলো অনেকটাই হেল্প করে। মানে মক টেস্টগুলো যাদের দেওয়ার, আমার যেমন অনেকগুলি মক টেস্ট দিয়েছিলাম, তো আমার মেন যখন পরীক্ষা মাধ্যমিক দিয়ে যাচ্ছি তখন কোনো যে এক্সামের জন্য আলাদা করে ভয় বা তেমনি কিছু লাগে না। যেমন একটা নর্মাল পরীক্ষা অমনি নর্মাল পরীক্ষার মতো ভয়টা পুরো কাটিয়ে, ভয়টা পুরো কেটে যায়। রাইট। তো একটা জিনিস সেটা হচ্ছে, ধরো এই যে কনস্ট্যান্ট ইভ্যালুয়েশনের মধ্যে একটা বড় পার্ট হলো সেলফ স্টাডি। আমি তো ধরো একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছি, আর একটা হলো আমার বাকিরা পরীক্ষা নিচ্ছে, মানে পরীক্ষা নিচ্ছে মানে কোনো শিক্ষক বা কোনো সংস্থা। তো বড় পার্ট যেটা সেলফ স্টাডি, তো তুমি তোমার সেলফ স্টাডি রুটিনটা কেমন ছিল? সেলফ স্টাডি বলতে আমি প্রথম দিকে, আমি সত্যি বললে আমি প্রথম দিকে বেশি সেলফ স্টাডি করিনি। তারপর আমি পরে বুঝতে পেরেছিলাম যে এটা দরকারও আছে, তার জন্য আমি বেশিক্ষণ নয়, আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা অমনি করে পড়তাম স্টার্টিং এর দিকে, মানে দুর্গাপুজো পর্যন্ত। মাঝে মানে দিনে রেগুলারলি অমনি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়তাম। আর তারপরে এই টেস্টের পরের থেকে তখন একটু করে সময়টা বাড়িয়েছিলাম। তখন আর সেলফ স্টাডির সাথে আরো কোশ্চেন প্র্যাকটিস করা, ওগুলো এক্সট্রা একটু যোগ হয়েছিল। না হলে তেমন ভাবে ওই সেলফ স্টাডি অমনি ভাবে করতাম 2-3 ঘন্টা। আমরা যেটা করতাম সেটা হচ্ছে মেনলি ওর সাথে সময় দেওয়া। মানে ও ধরুন ওকে বললাম পরে, ও পড়তে বসেছে, ওর পাশে বসে থাকা। আমি বুঝি না বুঝি ওর পাশে ওই সঙ্গ দেওয়া, যেটা ওখানে থাকলাম। ও কোনো বই চাইলো যে বাবা এই বইটা লাগবে, সেটা যেখান থেকে ও কিনে করে দেওয়া, বা কোনো প্রবলেমও পারলো না ও সেটাকে যতটা তাড়াতাড়ি পারি আমি সলভ করে দেওয়ার, এই চেষ্টাগুলো। আমি একটা কথাই বলবো তাদেরকে, যে তারা যেমন প্রথমত হচ্ছে যেমন ছেলেটাকে আগে বোঝে যে ছেলে কি চাইছে, আর ছেলের উপরে যেমন ওই পড়াশোনার একটা যে বোঝা বা ভীতি, সেইটা যেমন তৈরি না করে, যে যদি তুই এটা না পারিস তাহলে এইটা পাবি না, বা এইটা করলে তোকে এটা দেবো, এই জিনিসটা যেমন একবারই না বলে। যেহেতু আমাদের ভিডিওটা যেটা হচ্ছে সেটা মূলত এরপর যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা বড় পাথেয় হয়ে ওঠে এই ভিডিওটা, তো সেটা থেকে সেই নিরিখে যদি ভাবতে চাই, তাহলে ধরো এই যে পুরো তোমার যে প্রসেসটা ছিল সেলফ স্টাডির, তো সেটার জন্য কি গাইড ওদেরকে দিতে চাইবে যারা আগামী দিনে পরীক্ষা দেবে? গাইড দিতে চাইবো যে একটা কন্টিনিউটি রাখলেই হলো। ধরুন বেশিক্ষণ পড়ারও দরকার নেই, একদিনে 1.5 ঘন্টা 2 ঘন্টা, ওটাও যদি কেউ একটা ডিপলি ফোকাসড ভাবে
কন্টিনিউটি পড়ে যায়, তাহলে আর পরীক্ষা যখন আসবে তখন মনে হবে না যে আমার এই বাকি আছে, এই ওই অনেক টেনশনটা থেকে অনেকটা মুক্ত হয়ে যাবে, দেখবে যে সব হয়েই আছে আমার। তো ফোকাসের এখানে তো একটা বড় সমস্যা, ধরো ফোন হাতে এলে আমি বসে বসে রিল দেখি, কেউ বললো আমি তো সারাদিন বসে রিল দেখছি, আমি ফোকাস করবো কি করে? সেখানটাতে কি করতে হবে, সেখানে ফোনটা একটু দূরে রাখতে হবে, সেখানটাতে ওটা আর কি করার আছে। তাহলে এটা self control দরকার। হ্যাঁ, সেলফ কন্ট্রোলও দরকার। আচ্ছা, তো তুমি নিজেকে এইসব থেকে কিভাবে বিরত রাখতে? এই ধরো রিল দেখা বা ইনস্টাগ্রামে বসে থাকা বা ফেসবুকে স্ক্রল করা, আজকাল তো সবাই করে এটা। তুমি নিজেকে কিভাবে বিরত রাখতে বা নিজেকে কিভাবে সেলফ কন্ট্রোল থাকতে আর কি? না, আমার তেমন তো ফোন ছিল না, আমার বাবার কাছে ফোনটা থাকতো, তো আচ্ছা। আমার তেমন ওইটা নিয়ে কোনো প্রবলেম হতো না। মানে সেই আলাদা সেটা ভাবে না। আর্টসটাও হয় না, অতটাও বেশি হতো না। বেশ বেশ। তো এবার আমরা যেটাতে আসি সেটা হলো ধরো এই জিওগ্রাফি বা ধরো ইংলিশ, মানে যে যে বিষয়গুলোতে তুমি ধরো ফুল মার্কস পেয়েছো, ঠিক আছে, সেটা তো ডিফারেন্ট ডিফারেন্ট, মানে এই নয় যে কোনোটা হলো ধরো হ্যাঁ আর্টসের অনেক করে বিষয় রয়েছে আর সায়েন্সেরও বিষয় রয়েছে, সায়েন্সের আছে। সায়েন্সেরও রয়েছে, তার মানে এটা মিক্স ইয়ে রয়েছে। যারা ধরো যে কোনো সাবজেক্টই, মানে ধরো সেটা আর্টসের হোক কি সায়েন্সের হোক, সবকটাতেই মোটামুটি ফুল মার্কস বা একটা ভালো মার্কস পেতে চায়, তারা কিভাবে হ্যান্ডেল করবে? এসএকিউ বা এলএকিউ এর জন্য আমি মেনলি স্কুল থেকেই হয়ে যেত, আমাদের স্কুলের স্যাররা, ওখানে আমি ভালোভাবে স্কুল অ্যাটেন্ড করতাম, তো স্কুলেই আমাদের স্যাররা পড়িয়ে দিতেন, ওখানে স্কুলে এলএকিউ বা এসএকিউ ওগুলো হয়ে যেত। আর আরও তাছাড়াও আমার কিছু কিছু ভালো টিউশন টিচার ছিল, তারাও আমাকে খুব ভালোভাবে ওগুলো করিয়ে দিয়েছিলেন। তো এসএকিউ এলএকিউ এর জন্য একটু যদি ওইটার সাথে যদি কেউ একটু বই পড়ে থাকে, তাহলে তার নিজের একটু আইডিয়া হয়ে যাবে যে কিভাবে করতে হয়। আরও ধরুন স্যাম্পেল কোনো অ্যান্সার দেখে নিল 2-3টে জায়গার থেকে, তাহলে একটা আন্দাজ চলে আসবে যে কিভাবে লিখতে হয়, তো সেটার থেকেই হয়ে যাবে। এসএকিউ এলএকিউ নিয়ে অতটাও তেমন কিছু ভাবার নেই, যা ভাবার মেনলি এমসিকিউ এর নিয়ে। সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা এই 7টার মধ্যে? আমার সব থেকে ফেভারিট বলতে গেলে ম্যাথসটা বলবো। আচ্ছা, তো ম্যাথসটা তো যেহেতু ফেভারিট, তো ম্যাথসটা কি একটু কম সময় দেওয়া হতো না বেশি সময় দেওয়া হতো বাকি দিকে? না, ম্যাথসে আমি মানে এই আমার এই কোশ্চেনগুলো মানে বোর্ডসের কোশ্চেনগুলো একটু কম করতাম, আমি নিজে নিজে মাঝে মাঝে ধরুন একটা মাথায় এলো কোশ্চেন, সেটা নিয়ে মাঝে মাঝে ম্যাথস ভাবতাম, যেমন তো ধরো maths কোনো এর একটা একটু কম concept পড়ার পর হ্যাঁ। তারপরে সেটা নেই, সেটা নিয়ে অন্যরকম যে আরো কি রকম কোশ্চেন হতে পারে, এটা থেকে নিজে ধরুন একটা কোশ্চেন বানালাম 2-3টে, সেগুলো আবার নিজেই সলভ করলাম, এমনি টাইপের। তো সেটা থেকে আরো কনসেপ্ট ক্ল্যারিটি দিত। হ্যাঁ, সেটা একটু আরো একটু ভালো হবে যে কি কেন হচ্ছে এই জিনিসগুলো, কি এমন কেমন কোশ্চেন আসলে কেমন করে অ্যাপ্রোচ করা উচিত, সেইগুলো একটু ভালো হয়ে যেত। আচ্ছা, তো এই যে ধরো এই অ্যাপ্রোচটা নিয়ে যে সময় কথা হচ্ছে, একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে অ্যাপ্রোচ করতে করতে সময়ের জ্ঞান রাখা, কারণ একটা সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে পেপারটা শেষ হ্যাঁ। করতে হয়। তো এই ব্যাপারটা ভাবনাটা মাথায় রেখে অ্যাপ্রোচটাকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে বা কিভাবে আরো বেটার করা যেতে পারে যাতে সময়ের মধ্যে হয় জিনিসটা? অ্যাপ্রোচ ইমপ্রুভ করার একটাই শুধু ওয়ে আছে, সেটা হলো প্র্যাকটিস। পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে অ্যাপ্রোচ নিজেই চলে আসবে। ওটা কোনোভাবে এমনিভাবে কোনো রকম ভাবে ডেভেলপ করা অনেক মুশকিল, শুধু প্র্যাকটিস করে যেতে হবে, আর পরীক্ষা যে পরীক্ষা হচ্ছে বা কোনো জায়গায় হচ্ছে সেগুলো দিয়ে যেতে হবে, তাহলে ওটা বোঝা হবে যে এমনি কোশ্চেন আসে, এই কোশ্চেনকে এমনি ভাবে অ্যাপ্রোচ করতে হয়। তারপরে যদি টেক অ্যাওয়ে হিসেবে নিয়ে একটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট হলো বেশি করে এক্সামস দাও, হ্যাঁ, প্রিপারেশনে পড়ে অফকোর্স, হ্যাঁ, আর আরেকটা হলো যে সেলফ যে লার্নিং বা সেলফ ইভালুয়েশন হচ্ছে সেটাকে ঠিক করে ম্যাপ করো। হ্যাঁ, ওইটাই। তো ধরো একদমই মন বসছে না, এই ফেজটা কাটানোর জন্য তোমার কোনো অ্যাডভাইস? একদমই মন বসছে না যদি বলবো, তাহলে বলবো যে তখন কিছু না করাই ভালো। একদম যখন মন বসবে না, তখন যদি কেউ পড়তে যায়, তখন ওটা শুধু মানে দেখানোর জন্য পড়া হবে যে আমি পড়ছি। তখন একটা নিজের মতন নিজের যেটা ভালো লাগে সেটা কিছুক্ষণের জন্য, মানে সেই ফোন টোন ঘাটা ওইসব না, মানে নিজের ধরুন কোনো কারিকুলার অ্যাক্টিভিটি, কারো ছবি আঁকা, কারো ধরুন গান করা, ওইসব যদি করে তাহলে একটা মনটা ফ্রেশ হয়ে যায়। কারো ধরো খেলতে গেল একটু বাইরেই। তোমার কি ভালো লাগতো? আমি ভালো লাগতাম বলতে আমি ওই ফুটবল খেলা দেখতাম, তখন অমনি বোর হলে পরে বা ফুটবল খেলতে যেতাম। আচ্ছা, ফুটবল এখনো হ্যাঁ, খেলো? হ্যাঁ, এখনো খেলি। অ্যাক্টিভলি খেলো? হ্যাঁ। তো একটা বলে যে মানে ওয়ে টু মানে গ্রেট মেন্টাল হেলথ ইজ টু গুড ফিজিক্যাল হেলথ, তো হ্যাঁ, সেটা মেনটেন করে যাও। সেটা মেনটেন এখনো কি হয় সেভাবে? হ্যাঁ, সেটা এখনো তো চেষ্টা করছি অমনি ভাবে করার। আজকে সকালেও আমি খেলতে গেছিলাম, কালকেও বিকেলে খেলতে গেছিলাম, তো আমি নিয়মিতভাবে খেলে যাই। আর ওটার জন্য একটা নিজের ফিজিক্যাল এনার্জি হয়তো কমে, কিন্তু একটা মেন্টাল এনার্জি আরো বেশি পাওয়া যায়। রাইট, অ্যাবসলিউটলি। একটা হয়তো একটা সেদিকে জিনিস জিজ্ঞেস করতে হবে, ধরো 3টে বড় জিনিস যেটা তুমি সবাইকে বলতে চাইবে যে এই 3টে জিনিস যদি মোটামুটি তোমরা অ্যালাইন থাকো, একটা ভালো রেজাল্ট তুমি বা ভালো জায়গায় র্যাঙ্ক হবে কিনা হবে সেটা তো পরের কথা, যেমন তুমি শুরুতে হ্যাঁ, বললে, ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে মাধ্যমিক। এই জন্য এই 3টে জিনিস বলতে হয় সবার জন্য।
প্রথমে বলবো যে চাপ নেওয়ার কোনো দরকার নেই, মানে চাপ নিও না। হ্যাঁ, কেউ যদি এমনি করে বেশি চাপ নিয়ে নেয় তাহলে কোশ্চেনে মানে পরীক্ষার হলে গিয়েও দেখবেন যে জানে সব কিন্তু তাও সে ভুল লিখে আসবে। তো প্রথমে বলবো চাপটা যেন না নেয়। আর তারপরে বলবো একটা রেগুলারিটি রাখা পড়াশোনাতে, একটা ভালোভাবে রেগুলারিটি। আর আরেকটা বলবো যে যে জিনিসটা করছে সেটাকে ভালোবাসা। রাইট। হ্যাঁ, তাহলে জিনিসটা মানে নিজের থেকেই হবে, মানে কেউ জোর করে পড়াতে পড়ছে, ওই জিনিসটা থেকে যদি ভালোবেসে পড়ে তার অনেকটা ভালো হবে জিনিসটা। রাইট। একটা কুইক র্যাপিড ফায়ার করবো, আমি হয় একটা ওয়ার্ড দেবো, দুটো ওয়ার্ড দেবো, তোমাদের একটা সিলেক্ট করবে, অর এলস একটা করে কোয়েশ্চেন করবো, তার উত্তর বলবে, ঠিক আছে? যেটা ঠিক। পছন্দ। ফেভারিট লেখক? এবারে লেখক আমার যে মাথায় নাম আসছে। ছিল, নামটা ভুলে গেছি আমি এক সেকেন্ড। হ্যারি পটারের লেখকের জেকে জেকে রাউলিং, হ্যাঁ স্যার। ওকে। সো ফেভারিট ফুটবলার, তুমি যেহেতু ফুটবল পছন্দ করো। লিওনেল মেসি। ওকে। ফেভারিট রং? ফেভারিট রং কালার? ব্লু। ওকে। ফেভারিট যদি কোনো পাঠ্য বই যেটা এখনো সবথেকে ভালো লাগছে কোন লেখকের, বা প্রকাশনেরও বলতে পারো, লেখকের পাঠ্য বই বা প্রকাশকও বলতে পারো। পাঠ্য বই তেমন আমার অমনিভাবে কিছু মনে নেই। ঠিক আছে, নো প্রবলেম, তাহলে আমরা স্কিপ করে যাচ্ছি। স্কুলে পড়াশোনা না টিউশনে পড়াশোনা? স্কুলে পড়াশোনা। আচ্ছা। মক টেস্ট দেওয়া অনলাইনে যেগুলো নাকি অফলাইনে? অফলাইনে। ওকে। আর শেষ, কি খেতে সব থেকে পছন্দ করো? কি খেতে পছন্দ করি? কি খেতে বলতে আমি সব রকম চিকেনের যত আইটেম হয় সবগুলোই পছন্দ করি। গ্রেট। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচারের এন্ডেভার্সের জন্য। Thank you.